অর্থনীতি চতুর্থ বর্ষ এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের জন্য আজকের আন্তর্জাতিক অর্থনীতির 7 নাম্বার ক্লাসটি নেব। আর আজকের ক্লাসের মাধ্যমে আমাদের যে বৈদেশিক বিনিময় বাজার এই অধ্যায়টি শেষ হবে এবং যা পড়িয়েছি 7টি ক্লাসে এগুলো যদি ভালোভাবে দেখো, যদি আশা করি তোমরা পরীক্ষাতে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আজকে যে 7 নাম্বার ক্লাস, এই ক্লাসে আমরা স্থির বিনিময় হার এবং পরিবর্তনশীল বিনিময় হার নিয়ে একটু আলোচনা করব। আসলে যে আলোচনা কিন্তু প্রায় শেষ, কারণ পরিবর্তনশীল বিনিময় হার কি এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এটার অপর নাম হচ্ছে ভাসমান বিনিময় হার। তো ভাসমান বিনিময় হার বা পরিবর্তনশীল বিনিময় হার এইটা বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। সুতরাং আমি কিন্তু আর পরিবর্তনশীল বিনিময় হার নিয়ে আলোচনা করব না, কারণ এটা অলরেডি আমি কি করেছি, আলোচনা করেছি। এটা কিভাবে নির্ধারিত হয়, এটা বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। যদি বৈদেশিক মুদ্রার চাহিদা যদি বেড়ে যায়, তাহলে বিনিময় হারটা কি বেড়ে যায়। যেমন কার বিনিময় হার বেড়ে যায়, বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা বেড়ে যায়। মনে করো $1 সমান হচ্ছে 85 টাকা। এখন যে বৈদেশিক মুদ্রা ডলারের চাহিদাটা কি হয়ে গেল, বেড়ে গেল। তখন দেখা গেল যে $1 সমান 86 টাকা। আগামী দিন দেখা গেল যে ডলারের চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হয়ে যাবে 86 টাকা, মনে করো 50 পয়সা। আবার ডলারের চাহিদা যদি কমে যায়, তাহলে সেটা 86 টাকা 50 পয়সার থেকে মনে করো এটা 86 টাকায় চলে আসলো। আবার কখনো 85 টাকার নিচে 84 টাকা 83 টাকাও চলে আসলো। ঠিক আছে, তো এই যে বিনিময় হারের যে ওঠানামা, সেটা বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। এখানে কেউ প্রভাব কি সৃষ্টি করে না, সেটাকে বলা হয় পরিবর্তনশীল বিনিময় হার। এটা বাড়তেও পারে, ক্রমান্বয়ে বাড়তে পারে, ক্রমান্বয়ে কমতেও পারে, আবার একটু ওঠানামাও কি করতে পারে। আর স্থির বিনিময় হারটা কোনটা? স্থির বিনিময় হার হচ্ছে যেটা একটা কর্তৃপক্ষ বিনিময় হারটা নির্ধারণ করে দেয়। একটা কর্তৃপক্ষ কি করবে, বিনিময় হার নির্ধারণ করে দেবে। এইটাই হচ্ছে কি স্থির বিনিময় হার। আবারও বলছি, একটা কর্তৃপক্ষ যে বিনিময় হার নির্ধারণ করে দেয় সেটা হচ্ছে স্থির বিনিময় হার। এখন কর্তৃপক্ষ কিভাবে বিনিময় হারটা নির্ধারণ করবে, সেটা তারা ওই যে মিন্ট প্যারিটি থিওরি, স্বর্ণমানের ভিত্তিতেও কি করতে পারে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে দিতে পারে। অথবা ক্রয় ক্ষমতা তত্ত্বের মাধ্যমেও বৈদেশিক মুদ্রার কি করতে পারে, বিনিময় হার নির্ধারণ করে দিতে পারে। ঠিক আছে, আবারও বলছি, ক্রয় ক্ষমতা তত্ত্ব আমরা আলোচনা করেছি, যেটা এক ঝুড়ি পণ্যের মূল্য। এক ঝুড়ি পণ্যের মূল্য বলতে আমরা কি বুঝিয়েছি, যে ওই বাস্কেটের ভিতরে যে দুটো দেশের ভিতরে বাণিজ্য হয় এমন পণ্যগুলো কি থাকে, একাধিক পণ্যগুলো থাকে। ওই পণ্যের মূল্য যে যুক্তরাষ্ট্রে কত পড়ে এবং বাংলাদেশে কত পড়ে, সেটার ভিত্তিতে কি হয়, বিনিময় হারটা নির্ধারিত হয়। যে আমি গত ক্লাসে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের মাধ্যমে সেটা আলোচনা করেছি। তোমরা যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি 7 নাম্বার ক্লাসে আসার আগে কি করবা, 6 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাসে আসার আগে কি করবা, 5 নাম্বার ক্লাস পড়ে নেবা। এর মানে আমি ধরে নিচ্ছি যে এইটা তোমরা কি জানো। ঠিক আছে, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের মাধ্যমে কি করতে পারে, যে মূল্যটা নির্ধারণ করতে পারে। আবার ওই যে কি বললাম, যে স্বর্ণমানের ভিত্তিতেও কি হতে পারে, মূল্যটা কি করতে পারে, নির্ধারিত করতে পারে। এবং সাধারণত একটা দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় ব্যাংক এই মূল্যটা কি করে, নির্ধারণ করে, যে বৈদেশিক বিনিময় হার কত হবে। যেমন যে বাংলাদেশ ব্যাংক বলে দিল যে $1 সমান কি 80 টাকা। $1 সমান 80 টাকা, সেটা ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের ভিত্তিতে হোক, অথবা মিন্ট প্যারিটি থিওরির মাধ্যমে হোক, অথবা মনে করো যে বৈদেশিক মুদ্রার চাহিদা যোগান বিশ্লেষণ করে হোক, যে
নির্ধারণ করে দিল যে $1 সমান কি 80 টাকা। ব্যাস, এখন কিন্তু যে বৈদেশিক মুদ্রার চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে এটা $1 সমান 82 টাকাও হবে না, আবার বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেলে এটা $1 সমান 78 টাকাও হবে না, এটা এই 80 টাকাতে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এইটাকে বলা হয় স্থির বিনিময় হার। একটু ব্যাখ্যা দিচ্ছি, দেখো পরিবর্তনশীল বিনিময় হার তো আমরা চিত্র সহ ব্যাখ্যা দিয়েছি। এইটার জন্য কোনটা দেখবে, ওই যে বৈদেশিক মুদ্রার চাহিদা যোগানের মাধ্যমে যে বিনিময় হারটা নির্ধারিত হয় সেইটা চিত্র ব্যাখ্যা দিলে পরিবর্তনশীল বিনিময় হারটা চলে আসবে। আচ্ছা, এখন দেখো এই ভূমি অক্ষে ধরেছি আমি বৈদেশিক মুদ্রার পরিমাণ, ঠিক আছে, আর লম্ব অক্ষে ধরেছি বিনিময় হার, মানে $1 সমান কত টাকা পাওয়া যায়। মনে করো যে বৈদেশিক মুদ্রার চাহিদা, ঠিক আছে, বৈদেশিক মুদ্রার চাহিদা এবং বৈদেশিক মুদ্রার যোগান এগুলো বিবেচনা করে সবকিছু বিবেচনা করে সরকার মনে করো $1 সমান কত টাকা নির্ধারণ করে দিল, $1 সমান 80 টাকা কি করলো, নির্ধারণ করে দিল। ঠিক আছে, $1 সমান কত, 80 টাকা। তা 80 টাকা না লিখে এটাকে আমি এক কাজ করি, যে প্রতীকের মাধ্যমে দেখাচ্ছি, O-R বিনিময় হারটা নির্ধারণ করে দিল। মনে করি এটা হচ্ছে কত, 80 টাকা। O-R বিনিময় হারটা নির্ধারণ করে দিল। এই বিনিময় হারটা কি করতে হবে, সব সময় কি করতে হবে, মেনে নিতে হবে। অর্থাৎ এইটার বাড়বেও না, এইটার কমবেও না, এইটা হচ্ছে কি স্থির বিনিময় হার, স্থির বিনিময় হার। এখন মনে করো কোনো কারণে বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেল। তা বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায় বৈদেশিক মুদ্রার চাহিদা? অনেকবার বলেছি যে আমরা পণ্যের আমদানির পরিমাণ বাড়িয়ে দিলাম, আমরা যুক্তরাষ্ট্র হতে পণ্য আমদানির পরিমাণ বাড়িয়ে দিলাম, আমরা কানাডা থেকে পণ্য আমদানির পরিমাণ বাড়িয়ে দিলাম, আমরা বিভিন্ন দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানির পরিমাণ কি করলাম, বাড়িয়ে দিলাম। তাহলে আমাদের কি প্রয়োজন, আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন, আমাদের ডলারের কি প্রয়োজন। সাধারণত সারা পৃথিবীতে বাণিজ্য হয় ডলারের মাধ্যমে এবং ইউরোর মাধ্যমে, আমরা ডলার অঞ্চলে পড়ি, তাহলে আমাদের ডলারের কি প্রয়োজন। ঠিক আছে, তাহলে যত আমাদের আমদানি বাড়বে আমাদের বৈদেশিক মুদ্রা ডলারের চাহিদা বাড়বে। আমাদের দেশের লোকজন বেশি বেশি করে কি করছে, বিদেশে ভ্রমণ করছে, তাহলে বিদেশে ওই হোটেলে থাকার জন্য, ঘোরার জন্য তাদের কি প্রয়োজন, তাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন, ডলারের প্রয়োজন। মনে করে আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে গেল, চাহিদা বেড়ে গেলে আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা কত হবে, D2 হবে। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা নির্ধারিত হচ্ছে কোথায়, E1 বিন্দুতে। কোথায়, E1 বিন্দুতে। E1 বিন্দুতে বিনিময় হারটা কত, R1, মানে $1 সমান 85 টাকা হওয়ার কথা। $1 সমান কত কথা, 85 টাকা হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু না, এইটা $1 সমান 85 টাকা থাকবে না, এটা $1 সমান কত থাকবে, 80 টাকা। এখন আসো, এটা এখানে যেতে পারবে না। কেন যেতে পারবে না, যে এই যে বিনিময় হারটা যে বেড়েছে, এটা বাড়ার কারণ কি, বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে, বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে চাহিদা রেখা D2 হয়েছে। একটু লক্ষ্য করো তো একটু ভালো করে, যে তখন কি হচ্ছে, চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে, যে আগে আমাদের বৈদেশিক মুদ্রার যোগান রেখা অনুযায়ী বৈদেশিক মুদ্রার যোগান ছিল R0 E0, বৈদেশিক মুদ্রার যোগান ছিল R0 E0, এবং যখন E0 বিন্দুতে বিনিময় হার O-R ছিল তখন চাহিদা রেখা ছিল বৈদেশিক মুদ্রার D1 এবং বৈদেশিক মুদ্রার চাহিদা ছিল R0 E0। ঠিক আছে, যোগান এবং চাহিদা পরস্পর কি ছিল, সমান ছিল। এখন মনে করো কোনো কারণে বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেলে, ওই যে বললাম না, আমরা বিদেশে যাওয়া আরম্ভ করলাম, বেশি বেশি ঘোরানো আরম্ভ করলাম, বিদেশে চিকিৎসা নেওয়া কি করলাম, আরম্ভ করলাম, তারপর বিদেশ থেকে পণ্য আমদানি বেশি বেশি কি করলাম, ফলে বৈদেশিক মুদ্রার চাহিদাটা কি খুব বেড়ে গেল। তাই বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যাওয়ার কারণে চাহিদাটাকে উপরের দিকে শিফট হয়ে D2 হলো। এখন বৈদেশিক মুদ্রার চাহিদা কত, আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে R0 E2। R0 কত, বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে কত, R0 E2। তাহলে চাহিদা কতটুকু বেশি, যোগান হতে চাহিদা E0 E2 বেশি, E0 বৈদেশিক মুদ্রার চাহিদা E0 E2 বেশি, যোগান হচ্ছে যোগান রেখা অনুযায়ী R0 E0 এবং নতুন চাহিদা রেখা অনুযায়ী চাহিদা হচ্ছে R0 E2।
তাহলে চাহিদা ই নট ই টু পরিমাণ বেশি। এই যে বৈদেশিক মুদ্রার চাহিদা ই নট ই টু পরিমাণ বেশি হওয়ার কারণে আমাদের বিনিময় হারটা আর নট হতে বেড়ে কোথায় চলে যাবে? আর ওয়ানে চলে যাবে। আর নট হতে বেড়ে আর ওয়ানে চলে যাবে। এইটা হচ্ছে পরিবর্তনশীল বিনিময় হার। ঠিক আছে, যদি কোনো বাধা নিষেধ যদি না থাকে তাহলে বিনিময় হার ও আর নট হতে বেড়ে কোথায় চলে যাবে? ও আর ওয়ানে। এই যে ইউয়ান বিন্দুতে যে বৈদেশিক মুদ্রার যোগান রেখা অনুযায়ী বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে আর ওয়ান ইউয়ান এবং ডি টু চাহিদা রেখা অনুযায়ী চাহিদা হচ্ছে আর ওয়ান ইউয়ান, অর্থাৎ বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান পরস্পর সমান। নতুন বিনিময় হার নির্ধারিত হয় আর ওয়ান, অর্থাৎ $1 সমান কত টাকা? 85 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু পরিবর্তনশীল বিনিময় হার। কিন্তু যখন আমরা স্থির বিনিময় হারটা আলোচনা করব তখন দেখা যাবে যে না, বিনিময় হারটা আর নট থেকে আর ওয়ানে যেতে পারবে না, 80 থেকে 85 টাকা হতে পারবে না। কেন পারবে না? কারণটা ব্যাখ্যা দিচ্ছি। যেহেতু যে স্থির বিনিময় হারের অবাধ বাজার ব্যবস্থা কার্যকর থাকে না। আবারও বলছি, স্থির বিনিময় হারে অবাধ বাজার ব্যবস্থা কার্যকর কি থাকে না। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে যে একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ, যেমন কেন্দ্রীয় ব্যাংক, সে কি করে? বৈদেশিক বিনিময় বাজারটাকে নিয়ন্ত্রণ করে। সে দেখছে বাংলাদেশি অতিরিক্ত চাহিদা কত, ই নট ই টু, বৈদেশিক মুদ্রার অতিরিক্ত চাহিদা কত, ই নট ই টু। মনে করো ই নট ই টু হচ্ছে $1000 কোটি, অতিরিক্ত চাহিদা হচ্ছে $1000 কোটি। ঠিক আছে, তখন কি করবে? যে এই $1000 কোটি চাহিদাটা কমানোর চেষ্টা করবে। $1000 কোটি চাহিদাটা কি করবে? কেন্দ্রীয় ব্যাংক কমানোর কি করবে? চেষ্টা করবে। কারণ আর নট বিনিময় হারে বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা অনুযায়ী বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে আর নট ই টু, আর যোগান রেখা অনুযায়ী হচ্ছে আর নট ই নট ই টু, মানে $1000 কোটি আমাদের বৈদেশিক মুদ্রার অতিরিক্ত চাহিদা রয়েছে। তখন কি করবে কেন্দ্রীয় ব্যাংক? এই অতিরিক্ত চাহিদাটা বিভিন্ন কৌশলে কমানোর চেষ্টা করবে, অর্থাৎ বাজার প্রক্রিয়ার মাধ্যমে না, কৌশল অ্যাপ্লাই করে সে কমানোর চেষ্টা করবে। সেটা কি? সেটা হচ্ছে মনে করো যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে রেস্ট্রিকশন প্রদান করবে। বিভিন্ন ধরনের কি করবে? রেস্ট্রিকশন প্রদান করা হবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। যেমন আজকে আমি যে লেকচার দিচ্ছি, যে কত তারিখ যেন? আজকে 17 তারিখ। হ্যাঁ, আজকে যে আমি লেকচার দিচ্ছি, এই লেকচারে দেখো কিছুদিন আগে আমাদের 2020 এবং 2021 সালের বাজেট প্রণয়ন করা হয়েছে। 2020 আর 21 সালের কি 2020 এবং 21 সালের বাজেট প্রণয়ন করা হয়েছে। এবং দেখবা সেই বাজেটে কিন্তু অর্থমন্ত্রী যেটা বলেছেন যে ব্যয় সংকুচনের কথা বলেছেন, এবং এই ব্যয় সংকুচনের ক্ষেত্রে একটা পর্যায়ে বলেছেন যে সরকারি ক্ষেত্রে আর বিভিন্ন প্রশিক্ষণের জন্য বা বিভিন্ন কাজের অভিজ্ঞতার জন্য ঘন ঘন আর বিদেশ ভ্রমণ করা যাবে না। ঘন ঘন বিদেশ ভ্রমণ করা কি যাবে না, একেবারে প্রয়োজন, একেবারে যদি জরুরি প্রয়োজন হয় তাহলে সরকারি কর্মচারীরা, কর্মকর্তারা কি করতে পারবে? বিদেশ ভ্রমণ করতে পারবে। আসলে যেটা হচ্ছে যে তোমরা যদি সরকারি চাকরিতে যদি দেখো তাহলে দেখবা প্রচুর পরিমাণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কি কোথায় যেতে হয়? বিদেশ যেতে হয়, বিভিন্ন প্রশিক্ষণের জন্য যেতে হয়, প্রয়োজনেও যেতে হয়, অপ্রয়োজনেও যেতে হয়। কিন্তু এবার কিন্তু সরকার রেস্ট্রিকশন আরোপ করেছে যে এই অর্থ বছরে ইচ্ছে মতো আর বিদেশ ভ্রমণ করা কি যাবে না, অত্যন্ত রেস্ট্রিক্টেড করা হবে। যেখানে না গেলে হবে না সেক্ষেত্রে ভ্রমণটা কি করা হবে? অ্যালাউ করা হবে। সেক্ষেত্রে ভ্রমণটা অ্যালাউ করা হবে। কেন? কারণ যেহেতু এখন করোনা মহামারী চলছে, অর্থনৈতিক দুরবস্থা রয়েছে, অতএব যত বেশি বিদেশ যাওয়া হবে ততই বৈদেশিক মুদ্রার চাহিদাটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে কৌশলে কিন্তু যে এই বিদেশ ভ্রমণটা নিষিদ্ধ করার মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদাটা কি করা হলো? হ্রাস করা হলো। ঠিক একইভাবে আমদানির পরিমাণও হ্রাস করার কি করা হবে? চেষ্টা করা হবে। যেমন মনে করো আমদানি পণ্যের উপর যদি কর টর আরোপ করে যে আমদানির পরিমাণটাকে কি করা হলো? নিরুৎসাহিত করা হলো। তা আমদানির চাহিদা যদি কমে যায় তাহলে বৈদেশিক মুদ্রার কি হয়ে যাবে? চাহিদাও কি হয়ে যাবে? কমে যাবে। এখন মনে করো এই ধরনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকার $1000 কোটি ভিতরে ধরো $400 কোটি চাহিদা কি করলো? কমিয়ে আনলো।
$1000 কোটি ভিতরে কত কোটি ডলার? $400 কোটি চাহিদা কি করলো? কমিয়ে আনলো। আরো কত কোটি ডলার রয়ে গেছে? আরো $600 কোটি চাহিদা রয়েছে না? আরো কত কোটি ডলার রয়েছে? আরো দেখো এক্সট্রা কত ছিল বৈদেশিক মুদ্রার চাহিদা? 1000 কোটি। সরকার তো বিনিময় হার কি করবে? বাড়াবে না, ঠিক আছে, মানে বাজার অনুযায়ী বাড়তে দেবে না। সে কি করলো? বিভিন্ন কৌশলের মাধ্যমে $400 কোটি এই যেটা চাহিদা বেড়েছিল $1000 কোটি, তার থেকে $400 কোটি সে কমিয়ে আনলো রেস্ট্রিকশনের মাধ্যমে। এখনো অতিরিক্ত কত রয়েছে? $600 কোটি রয়ে গেছে চাহিদা। এই $600 কোটি সরকার কি করবে? যে তার বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, এই রিজার্ভ থেকে এই $600 কোটি কি করবে? দেবে। অথবা সরকার যে তার বিভিন্ন যে আন্তর্জাতিক যে ব্যাংকগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা এশিয়ান উন্নয়ন ব্যাংক বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, হ্যাঁ, এগুলার থেকে সরকার কি করবে? বৈদেশিক মুদ্রা ঋণ হিসাবে কি করবে? গ্রহণ করবে। অথবা সরকার কি করবে? স্বর্ণ কি করবে? রপ্তানি করে এই অতিরিক্ত চাহিদাটা কি করবে? সরকার মেটাবে। অর্থাৎ এটা কিন্তু বাজার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা মেটানো হচ্ছে না। সরকার কি করছে? তার যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেটা আছে, এই রিজার্ভ থেকে ডলার এনে কি করবে? এই চাহিদাটা পূরণ করবে। অথবা তার এই এসডিআর এ তার যে রিজার্ভ আছে এসডিআর থেকে এটা কি করবে? ফিল আপ করবে। অথবা সে কি করবে? যে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক থেকে সরকার কি করবে? বিদেশি রাষ্ট্র হতে সরকার কি করবে? ঋণ কি করবে? গ্রহণ করবে। এবং তোমরা দেখবে যে আমাদের বাজেটে দেখবে যে বাজেটের একটা বড় অংশ হচ্ছে কি? আমাদের ঋণের সুদ পরিশোধ করতে হয়। আমাদের বাজারে একটা বড় অংশ কি করি? আমরা ঋণের কি করি? সুদ পরিশোধ করি। এইভাবে ওই অতিরিক্ত চাহিদাটা মেটানোর জন্য আমাদেরকে ঋণ কি করতে হয়? আনতে হয়। এই ঋণের সুদটা আমাদেরকে এই ঋণের আবার সুদ সহ পরিশোধ করতে হয়। এইভাবে এই অতিরিক্ত চাহিদাটা মেটানো হয়। ফলে কি হয়? এই আর্নট সুদের হারটা বজায় থাকে। এইটাই হচ্ছে কি স্থির বিনিময় হারের কারণ, ঠিক আছে। অর্থাৎ সরকার এটা নির্ধারণ করে রেখে দেয়। অর্থাৎ বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেলে সরকার যদি কোনো হস্তক্ষেপ না করতো, তাহলে বিনিময় হার ইউয়ান বিন্দুতে R1-এ চলে যেত। কিন্তু সরকার কি করছে? এখানে হস্তক্ষেপ করছে। এই E0 পরিমাণ যে বৈদেশিক মুদ্রার চাহিদা যেটা বেড়েছে, এর একটা অংশ সরকার কৌশলে কি করে? কমায়। এবং আরেকটা অংশ সরকার কি করে? তার বিভিন্ন ফান্ড থেকে বরাদ্দ কি করে? ঠিক আছে। জি, তাই একইভাবে যে আমরা ওই হ্রাসের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ব্যাখ্যা দিতে পারি। এখন আসো আমি বৈদেশিক বিনিময় হারের যে আরেকটু যে স্থির বিনিময় হার, এটার আরেকটু আধুনিক ব্যাখ্যা দিচ্ছে। কি বলছি? আরেকটু আধুনিক ব্যাখ্যা। এই আধুনিক ব্যাখ্যাটা হচ্ছে পেগিং পদ্ধতি। কি পদ্ধতি? এটা হচ্ছে পেগিং পদ্ধতি। আধুনিক ব্যাখ্যাটা পেগিং পদ্ধতি। পেগিং পদ্ধতিটা কি? পেগিং পদ্ধতি হচ্ছে যে সরকার মনে করো কি করলো? যে আর্নট বিনিময় হারটা নির্ধারণ করে দিল। কত নির্ধারণ করে দিল? আর্নট বিনিময় হারটা নির্ধারণ করে দিল। এখন মনে করো এই অবস্থায় বৈদেশিক মুদ্রার চাহিদা কি হতে পারে? বাড়তে পারে, ঠিক আছে। বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়তে পারে। হ্যাঁ, মনে করো যে এই আর্নটের 2.25%। কত পার্সেন্ট? 2.25%। প্যাকিং পদ্ধতিটা আবার বলছি, সরকার যে বিনিময় হারটা কি করবে? নির্ধারণ করে দেবে তার 2.25%। কি বলছি? 2.25% যে বিনিময় হার যে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া, অর্থাৎ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ছাড়া বাড়ানো যাবে, আবার কমানো যাবে। বাড়ানো যাবে, আবার কমানো যাবে। অর্থাৎ সরকার নির্ধারণ করে দিয়েছে কত? $1 সমান $1 পরিমাণ টাকা, মানে কত? 80 টাকা, ঠিক আছে। এখন বাজারে এই 80 টাকার কত পার্সেন্ট? 2.5%, ঠিক আছে। বেশি 2.5% বেশি, মনে করো R1। 2.5% কম, মনে করো কত? R2। অর্থাৎ R1 থেকে R2 এই পর্যায়ে বিনিময় হারটা কি করতে পারবে? ওঠানামা করতে পারবে পেগিং পদ্ধতিতে। অর্থাৎ
প্যাগিং পদ্ধতিতে স্থির বিনিময় হার যেটা, এটার ভিতরে একটু নমনীয়তা আনা হয়েছে। অর্থাৎ একেবারে অনমনীয় কি করা হয় নাই, যে কিছুটা সরকার যে বিনিময় হার নির্ধারণ করবে তার চেয়ে বিনিময় হারটা কিছু উপরে যেতে পারে, কিছু নিচে যেতে পারে। অর্থাৎ সরকারের অনুমোদন ছাড়াই যারা মানি মার্কেটে যারা কি করে কাজ করে, তারা অনুমোদন ছাড়াই 2.25% বেশিতে অথবা 2.25% কমে তারা বিনিময় করতে পারবে সরকারের অনুমোদন ছাড়াই। এখন মনে করো যে এই পেগিং পদ্ধতির কারণে ধরো সরকারের বিনিময় হার নির্ধারণ করেছে R0, এখন কোনো কারণে বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, D2 হয়েছে, ভারসাম্য হয়েছে কত E1, বিনিময় হার কত নির্ধারিত হয়, R1 নির্ধারিত। হ্যাঁ, R1 নির্ধারিত হতে পারবে, এটা নিয়ে কোনো আপত্তি নাই, কারণ আমার R1টা পেগিং সীমানার ভিতরে আছে। কিন্তু বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়ে যদি কত হয়, D3 হয়, তাহলে ভারসাম্য অর্জিত হচ্ছে কোথায়? এখন এটার দরকার নেই, মুছে ফেললাম। হ্যাঁ, ভারসাম্য অর্জিত হচ্ছে কোথায়? E2 বিন্দুতে। এই E2 বিন্দুতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত নির্ধারিত হয়? বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয় কত? OR3। হ্যাঁ, R1টা মনে করো 85 টাকা, এটা মনে করো 90 টাকা। OR3 না, এই OR3 বিনিময় হার নির্ধারিত হতে পারবে না। বিনিময় হার R0 থেকে বেড়ে R3-তে যেতে পারবে না। সর্বোচ্চ কোথায় যাবে? R1-এ যাবে, সর্বোচ্চ R1-এ যাবে। কথা বুঝতে পারছো? এই এতটুকু পর্যন্ত বিনিময় হার যাবে, R3 পর্যন্ত যাবে না। ঠিক আছে, স্বয়ংক্রিয় প্রক্রিয়া বিনিময় হারটা R1-এ যাবে। আচ্ছা, R1-এ যদি যায় তাহলে একটু লক্ষ্য করো, R1-এ যদি যায় তাহলে দেখো তো যে আমার এই যোগান রেখা, এটা না, যোগান রেখা অনুযায়ী কতটুকু যোগান বৈদেশিক মুদ্রার? এখান থেকে এতটুকু যোগান। ঠিক আছে, এখান থেকে এতটুকু যোগান। হ্যাঁ, যোগান। আর চাহিদা কতটুকু? R1E4। বুঝতে পেরেছো কিনা দেখো, লক্ষ্য করো যে আমার বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল? D3 হয়ে গেল। যদি বাজার প্রক্রিয়ার মাধ্যমে যদি বিনিময় হার নির্ধারিত হতো, তাহলে এই D3 আর S1 E2 বিন্দুতে সেট করেছে, ভারসাম্য বিনিময় হার OR3 নির্ধারিত হতো, মানে $1 সমান 90 টাকা নির্ধারিত হতো। কিন্তু স্থির বিনিময় হার পেগিং পদ্ধতিতে $1 সমান 90 টাকা নির্ধারিত হবে না, কারণ পেগিং পদ্ধতিতে সর্বোচ্চ কত বলা হয়েছে? এটা R1 পর্যন্ত যেতে পারবে, মানে 85 টাকা পর্যন্ত যেতে পারবে, 90 টাকায় যেতে পারবে না। অর্থাৎ এটা 50, অর্থাৎ যারা বৈদেশিক মুদ্রা লেনদেন করে তারা 85 টাকা পর্যন্ত যেতে পারবে। কিন্তু 85 টাকায় গেলে দেখা যাচ্ছে যে আমাদের চাহিদা রেখা অনুযায়ী, সাবধান, চাহিদা রেখা কিন্তু D3, চাহিদা রেখা অনুযায়ী বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে R1E4, আর যোগান রেখা অনুযায়ী বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে R1E3। তাহলে কি হচ্ছে? এই এতটুকু পর্যন্ত বৈদেশিক মুদ্রার অতিরিক্ত কি রয়েছে? চাহিদা রয়েছে। এই অতিরিক্ত চাহিদা সরকার কি করবে? ওই বিভিন্ন রেস্ট্রিকশনের মাধ্যমে বৈদেশিক মুদ্রার চাহিদা কমাবে, অথবা সে কি করবে? তার রিজার্ভ থেকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কি করবে? এই ওই অতিরিক্ত বৈদেশিক মুদ্রা কি করবে? প্রদান করবে, বা SDR থেকে কি করবে? দেবে, অথবা বিদেশ থেকে কি করবে? ঋণ নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে যদি কোনো কারণে বিনিময় হার যদি কমে, হয়তো বৈদেশিক মুদ্রার চাহিদা কমে গেল, বিনিময় হার কমবে, এটা কমে কিন্তু R0 থেকে R2 পর্যন্ত আসতে পারবে, R2 এর নিচে যেতে পারবে না, R2 এর নিচে যেতে পারবে না। যদি মনে করো যে আমার যদি বৈদেশিক মুদ্রার ডিমান্ড কার্ভ যদি কত হয়, এই D4 হয়, তাহলে দেখো তো বিনিময় হারটা কত নির্ধারিত হয়েছে। তখন বিনিময় হারটা নির্ধারিত হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, হ্যাঁ, এই যে এই R5, এটা R2 কোথায় চলে গেল? নিচে চলে গেল। ঠিক আছে, হ্যাঁ, অথবা মনে করো একটা নাম দিয়ে R1 তো দিয়ে দিয়েছি, তাহলে R2 প্রাইম। ঠিক আছে, এটা R2 এর কি হয়ে গেল? নিচে চলে গেল। না, এটা কিন্তু স্থির বিনিময় হারে এটা হবে না। হ্যাঁ, এটা কোথায় হবে? এটা পরিবর্তনশীল বিনিময় হারে হবে। দেখো, পার্থক্য বলার সময় কিন্তু আমরা এইভাবে চিত্রকে বলে দিতে পারছি যে পরিবর্তনশীল বিনিময় হারে R3 হবে, কিন্তু স্থির বিনিময় হারে এটা R3 হবে না। পেগিং পদ্ধতি অনুযায়ী কত হবে? R1-এ হবে। ঠিক আছে, আবার স্থির বিনিময়, পরিবর্তনশীল বিনিময় হারে যদি আমার বৈদেশিক মুদ্রার চাহিদা যদি D4 হয়, তাহলে আমার বিনিময় হারটা কোথায় চলে আসবে?
R2 প্রাইমে কি হবে, চলে আসবে পরিবর্তনশীল বিনিময় হারে, কিন্তু স্থির বিনিময় হারে এটা পারবে না। প্যাগিং পদ্ধতি অনুযায়ী এটা কতটুকু আসবে, R2 পর্যন্ত আসবে। ঠিক আছে, এখানে আসার পর আমরা কি দেখছি, আমরা দেখছি আমাদের চাহিদার চেয়ে কে বেশি, যোগান বেশি। এই যে এটা যোগান রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা, চাহিদার চেয়ে কে বেশি, যোগান বেশি, অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রার যোগানটা কি বেশি। ঠিক আছে, তাহলে এই অতিরিক্ত বৈদেশিক মুদ্রার যোগান বেশি মানে কি, আমার কাছে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা আছে, এই অতিরিক্ত বৈদেশিক মুদ্রা আমার রিজার্ভের পরিমাণটা কি করবে, আমার রিজার্ভের পরিমাণটা কি করবে, বাড়াবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট কথাটা একটু বলে দিই, সেটা হচ্ছে পরিবর্তনশীল বিনিময় হারের ক্ষেত্রে অথবা ভাসমান বিনিময় হারের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। মনে করো বিনিময় হার নির্ধারিত হয়েছে কত, R0। এখন বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়ে D2 হলে বিনিময় হার নির্ধারিত হবে R1। বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়ে D3 হলে বিনিময় হার নির্ধারিত হবে R3-তে। বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেয়ে যদি কত হয়, D4 হয়, বিনিময় হার নির্ধারিত হবে কোথায়, R2 প্রাইমে। ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তনশীল বা ভাসমান বিনিময় হার। আর স্থির বিনিময় হার কোনটা, স্থির বিনিময় হার যে সরকারের একটা কর্তৃপক্ষ, যেমন সেন্ট্রাল ব্যাংক, সে একটা বিনিময় হার কি করে নির্ধারণ করে দেয়, সে একটা বিনিময় হারটা নির্ধারণ করে দেয়। এবং মনে করো যে এইটা সে বিন্ড প্যারিটি থিওরি বা ওই যে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব অনুযায়ী বিনিময় হার নির্ধারণ করে দিল R0, এবং দেখা গেল যে এই অবস্থায় যে বৈদেশিক মুদ্রার যোগান আর চাহিদা কি আছে, সমান আছে। হ্যাঁ, এখন কোনো কারণে যে এখন যেটা হচ্ছে যে এইটা R0 থেকে বাড়তেও পারবে না, কমতেও পারবে না, একেবারে কি স্থির, এটা হচ্ছে একেবারে অনমনীয় স্থির বিনিময় হার। কিন্তু বর্তমানে প্যাগিং পদ্ধতিতে সরকার যে বিনিময় হারটা নির্ধারিত করে দেয়, তার 2.25% বিনিময় হার বাড়ানো যাবে, 2.25% বিনিময় হার কমানো যাবে। ঠিক আছে, তা এখন মনে করো যে আবার বৈদেশিক মুদ্রার চাহিদা যদি বৃদ্ধি পেয়ে D2-তে যায়, তাহলে বিনিময় হার R0 থেকে বেড়ে R1-এ যেতে পারে, মানে স্থির বিনিময় হারে। কিন্তু চাহিদা যদি বেড়ে D3-তে যায়, তাহলে বৈদেশিক মুদ্রা R1-এর উপরে যেতে পারবে না, মানে R3-তে যেতে পারবে না, অর্থাৎ R1-এর উপরে যেতে পারবে না। এক্ষেত্রে অতিরিক্ত চাহিদা সরকার তার বিভিন্ন মাধ্যমে কি করে ফিল আপ করবে। আবার যদি বৈদেশিক মুদ্রার চাহিদা যদি হ্রাস পেয়ে যদি D4 হয়, তাহলে বিনিময় হার R2 প্রাইম হবে না, কারণ প্যাগিং পদ্ধতিতে R0-এর 2.25% কম, R2 এর নিচে যেতে পারবে না। ঠিক আছে, এখানে থাকবে। তখন অতিরিক্ত যে বৈদেশিক মুদ্রা রয়েছে, এইটা বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণটা কি করবে, বাড়িয়ে দেবে। এখন তোমরা যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের প্রায় আসে, সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার স্থির বিনিময় হার এবং পরিবর্তনশীল বিনিময় হারের ভিতরে পার্থক্য আলোচনা করো। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে স্থির বিনিময় হার এবং পরিবর্তনশীল বিনিময় হারের ভিতরে পার্থক্য আলোচনা করে। আশা করি তোমরা বই দেখলে পার্থক্যগুলো কি করতে পারবে, লিখতে পারবে। একটা তো আমি মোটামুটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, একটা কথা মনে রাখবে যে এই স্থির বিনিময় হারে মানে ফটকা কারবারটা সম্ভব হয় না, কিন্তু পরিবর্তনশীল বিনিময় হারে ফটকা কারবারটা সম্ভব। কোথায়, স্থির বিনিময় হারে ফটকা কারবারটা সম্ভব না, আর পরিবর্তনশীল বিনিময় হারে ফটকা কারবারটা সম্ভব। ফটকা কারবারটা কি, ফটকা কারবার, হ্যাঁ, ফটকা কারবার হচ্ছে আসলে যে কারবারের মাধ্যমে মনে করো যে কোনো উৎপাদন হয় না, দ্রব্য বা সেবার কি হয়, উৎপাদন হয় না, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে কি হচ্ছ, লাভবান হয়ে যাচ্ছ, সেটাকে বলা হয় ফটকা কারবার। অর্থাৎ ফটকা কারবার হচ্ছে এমন এক ধরনের কারবার যে কারবারের মাধ্যমে দ্রব্য এবং সেবার উৎপাদন ব্যতীত ব্যক্তি বা প্রতিষ্ঠান কি হচ্ছে, লাভবান হচ্ছে, সেই কারবারটাকে বলা হয় ফটকা কারবার। হ্যাঁ, এবার একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে। মনে করো যে একজন ব্যক্তি সে কি করলো, যে একটা গরু কি করলো, লালন পালন করলো। ঠিক আছে, সে ধরো মনে করো 3টা বছর এই গরুর তলে সে কি করলো, পরিশ্রম করলো। হ্যাঁ, পরিশ্রম করে সে এই গরুটা সে বিক্রি করবে। আমি কি করলাম, তার কাছ থেকে এই গরুটা 50,000 টাকা দিয়ে কি করলাম, কিনে ফেললাম। 50,000 টাকা দিয়ে এই গরুটা কিনে ফেললাম। তাহলে মনে রাখবে
ওই ব্যক্তি যে 3 বছর ধরে গরুর পিছনে পরিশ্রম করেছে, সে অর্থনীতিতে 50,000 টাকার দ্রব্য সে কি করেছে, উৎপাদন করেছে। এর বাজার মূল্য হচ্ছে 50,000 টাকা। কিভাবে? কারণ সে 3 বছর পরিশ্রম করে গরুটাকে বিভিন্নভাবে লালন পালন করে সে কি করেছে, এটাকে বড় করেছে, যার ফলে অর্থনীতিতে কি হয়েছে, একটা গরু বড় হওয়া মানে কি, তার চামড়ার পরিমাণটা কি বাড়া। একটা গরু বড় হওয়া মানে কি, তার চামড়ার পরিমাণটা কি বাড়া, তার মাংসের পরিমাণটা কি বাড়া, এবং গরু থেকে আরও অনেক উপাদান আমরা পাই, সবগুলোর পরিমাণটা কি বাড়া, যার মূল্য হচ্ছে 50,000 টাকা। অতএব যে এই যে লোকটা 3 বছর পরিশ্রম করে এই 50,000 টাকা দিয়ে গরু বিক্রি করলো, এটা কিন্তু ফটকা কারবার নয়, এর পিছনে দ্রব্যের উৎপাদন আছে। আর আমি কি করলাম, এই গরুটা কিনে আমি জানি আর 1 মাস পরে কি আছে, ঈদ আছে, ঠিক আছে, 1 মাস পরে ঈদ আছে, হ্যাঁ, আমি কি করলাম, বা 15 দিন পরে কি আছে, ঈদ আছে, আমি কি করলাম, ওই 15 দিন পরে বা 1 মাস পরে ঈদের উদ্দেশ্যে গরুটা কিনলাম, এবং 1 মাস পরে কি করলাম, এটা 60,000 টাকা দিয়ে কি করলাম, বিক্রি করলাম, ঠিক আছে। এখানে আমি কত টাকা পেয়ে গেলাম, 10,000 টাকা পেয়ে গেলাম। এক্ষেত্রে কিন্তু ওই গরুর আকার আকৃতি বড় হওয়ার ক্ষেত্রে আমি কোনো ধরনের ভূমিকা কি পালন করিনি। আমি জাস্ট কিনেছি যে 50,000 টাকা এখানে কিনলাম, ওখানে 60,000 টাকা দিয়ে বিক্রি করলাম, 10,000 টাকা লাভ হবে। এই জন্য আমার এই কারবারটাকে বলা হয় কি, ফটকা কারবার। এখন আসো যে আমরা শেয়ার মার্কেটে আমরা যারা ওই প্রাইমারি শেয়ারটা যারা কিনি, এটা কিন্তু ফটকা কারবার না। কারণ প্রাইমারি শেয়ারের পুরো টাকাটা কোথায় চলে যায়, কোম্পানির কাছে চলে যায়, কোম্পানি এটা কি করে, ইনভেস্ট করে। আর এই প্রাইমারি শেয়ারটা যখন আমি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করি 1 লাখ টাকা, তারপরে এটা 1,10,000 টাকায় বিক্রি করে 10,000 টাকা পাইলাম, আমি 1,10,000 টাকা দিয়ে কিনে 1,50,000 টাকা দিয়ে বিক্রি করে 40,000 টাকা কি করলাম, পাইলাম, শুধু কাগজ বিক্রি করলাম, ঠিক আছে। এখানে কিন্তু কোম্পানি ইনভেস্টমেন্ট কিন্তু বাড়তেছে না। অত এই পুরো কারবারটা হচ্ছে ফটকা কারবার। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এখানে যদি কোনো দ্রব্য বা সেবার উৎপাদন না থাকে, তাহলে সেকেন্ডারি মার্কেটের প্রয়োজন আছে কিনা। অন্য এক সময় আলোচনা বলবো, অবশ্যই সেকেন্ডারি মার্কেটের প্রয়োজন আছে, না থাকলে কিন্তু আবার প্রাইমারি মার্কেটের অস্তিত্ব কি থাকবে না। যাক, আমি এত যাচ্ছি না, তো আশা করি ফটকা কারবার সম্পর্কে একটা ধারণা দিলাম। তাই এখন যেটা হচ্ছে ফটকা কারবারটা কি, ফটকা কারবারটা হচ্ছে আমি যে $1,00,000 কিনেছি, কত টাকা দিয়ে, 80 লাখ টাকা দিয়ে আমি $1,00,000 কিনেছি, ঠিক আছে। আমার আশা আছে যে এটা 85 টাকা হয়ে যাবে 1 মাসের ভিতরে, ঠিক আছে। $1 সমান 85 টাকা হয়ে যাবে। তখন আমি $1,00,000 85 লক্ষ টাকা দিয়ে কি করতে হবে, বিক্রি করতে পারবো। 5 লাখ টাকা আবার কি হবে, লাভ হয়ে যাবে। এটি হচ্ছে ফটকা কারবার। এখন দেখো তো, এই কারবারটা স্থির বিনিময় হারে লাভজনক না পরিবর্তনশীল বিনিময় হারে লাভজনক? এই কারবারটা স্থির বিনিময় হারে না, এটা পরিবর্তনশীল বিনিময় হারে লাভজনক। কারণ স্থির বিনিময় হারে যে বিনিময় হারটা $1 সমান R0 মানে 80 টাকা, ইট ইজ কনস্ট্যান্ট। অথবা যে কি যেন বলে, পেগিং পদ্ধতিতে এটা 2.25% বাড়তে পারে, 2.25% কি হতে পারে, কমতে পারে। ফলে এখানে যারা ফটকা কারবার করে তারা ভবিষ্যতে এটা কি হারে বাড়তে পারে এই অনুমান করার কোনো সুযোগ নাই। কিন্তু পরিবর্তনশীল বিনিময় হারে এটা অনুমান করার সুযোগ আছে। এটা ভবিষ্যতে কি হতে পারে, আরও বাড়তে পারে, ভবিষ্যতে আরও কি করতে পারে, কমতে পারে। এবং যারা এই বাজার সম্পর্কে খুবই দক্ষ, তাদের অনুমানটা কারেক্ট হয়, এবং ফটকা কারবারের মাধ্যমে তারা কি হয়, লাভবান কি হয়। তাহলে আমরা যেটা বুঝলাম যে ফটকা কারবারে এই পরিবর্তনশীল বিনিময় হারটা পরিবর্তনশীল বিনিময় হারে ফটকা কারবারটা কার্যকর হয়, কিন্তু স্থির বিনিময় হারে ফটকা কারবারটা এটা কার্যকর হয় না, এটা লাভজনক কি হয় না। আর আরেকটা বিষয় মনে রাখবে যে স্থির বিনিময় হারে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে, ঠিক আছে। মানে যে আমি আমদানি পণ্যের মূল্য আর রপ্তানি পণ্যের মূল্যের ভিতরে একটা স্থিতিশীলতা থাকে। কি বলেছি, স্থির বিনিময় হারের ক্ষেত্রে আমদানি পণ্য এবং রপ্তানি পণ্যের মূল্যের ভিতরে একটা স্থিতিশীলতা থাকে, কিন্তু পরিবর্তনশীল বিনিময় হারের ক্ষেত্রে এই স্থিতিশীলতা কি হতে পারে, নষ্ট হতে পারে। নষ্ট হতে পারে। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, মানে একটু বড় করে উদাহরণ দিচ্ছি। মনে করো বিশ্ববাজারে, ওয়ার্ল্ড মার্কেটে $1 ডালের দাম হচ্ছে, মসুর ডালের দাম হচ্ছে মনে করো $1, ভুল বললাম,
কেজি মসুর ডালের দাম হচ্ছে কত? $1। ওয়ার্ল্ড মার্কেটে 1 কেজি মসুর ডালের দাম হচ্ছে কত? $1। ঠিক আছে? আচ্ছা, আবার মনে করো $1 সমান কত? 80 টাকা। $1 সমান কত? 80 টাকা। এখন আমি কি করলাম যে এই ডালটা আন্তর্জাতিক বাজার থেকে আমি আমদানি করি, মানে আমি আমদানিকারক। ঠিক আছে, আমি বাংলাদেশের একটা ব্যাংকে কি করলাম? 80 টাকা রাখবো। ঠিক আছে, আসলে প্রথমে 80 টাকা রাখি না, এলসি খুলি, প্রায় 25% টাকা জমা রাখি। তারপর মনে করো পণ্যটা আসার পর এই 3 মাসের ভিতরে টাকাটা কি করি? পরিশোধ করি। হ্যাঁ, বোঝার স্বার্থে ওই তো ঘুরে ফিরে তো আমাকে 80 টাকা কি করতে হচ্ছে? পরিশোধ করতে হচ্ছে। আমি 80 টাকা কি করলাম? পরিশোধ করে $1 পাইলাম। ঠিক আছে, ব্যাংকে 80 টাকা কি করলাম? জমা দিলাম। ব্যাংক আবার কি করলো? $1 দিল। ওয়ার্ল্ড মার্কেট থেকে আমি কি করলাম? ডাল এটা কি করলাম? আমদানি করে কি করলাম? নিয়ে আসলাম। নিয়ে এসে আমি মনে করো আমার লাভ একটু যোগ করে, পরিবহন খরচ লাভ যোগ করে এটা বাংলাদেশে 85 টাকা দিয়ে কি করলাম? বিক্রি করলাম। 85 টাকা দিয়ে কি করলাম? বিক্রি করলাম। হয়েছে? জি। এখন হয়েছে কি, আমি নেক্সট আবার আমদানি করতে যাব। আমি এখন ওই যে $1 দাম ওয়ার্ল্ড মার্কেটে, আমি আবার ব্যাংকে 80 টাকা কি করলাম? জমা দিলাম। এখন ব্যাংকের ম্যানেজার সাহেব বলছে $80 টাকা দিয়ে এখন $1 পাবেন না। কেন? হয়ে গেছে বিনিময় হার অনেক 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 বেড়ে গেছে। তো কত? এখন $1 সমান 120 টাকা। $1 সমান কত? $1 সমান হচ্ছে 100 কত? 20 টাকা। তাহলে এখন আমাকে কি করতে? মাথা খারাপ যে $1 পাওয়ার জন্য ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? 120 টাকা জমা দিতে হবে। আমি ব্যাংকে কি করলাম? 120 টাকা জমা দিলাম। জমা দিয়ে $1 পাইলাম। বিদেশ থেকে কি করলাম? ওই ডালটা কি করলাম? আমদানি করে কি করলাম? নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখন এটা বাজারে যখন বিক্রি করব, পরিবহন খরচ আমার লাভ 5 টাকা যোগ করছি। এখন 120 টাকার সাথে 5 টাকা যোগ করে কত? 125 টাকা বাজারে দাম রাখতে হবে। আগে ছিল কত? 85 টাকা দাম। আর এখন কত? 125 টাকা দাম। ঠিক আছে, কত টাকা দাম বেড়ে গেছে? 40 টাকা দাম কি হয়ে গেছে? বেড়ে গেছে। এখন মনে করো যারা বিরোধী দলে রাজনীতি করে তারা কি করবে? জনগণকে বলবে দেখছো সরকার কত খারাপ, যে 85 টাকার ডাল কোথায় চলে গেছে? 125 টাকায় চলে গেছে। জনগণ ক্ষুব্ধ, সবাই মিছিল মিটিং কি করলো? শুরু করে দিল। সরকার পতনের আন্দোলন কি করলো? শুরু করে দিল। ঠিক আছে, এখন দেখো, কিন্তু জনগণ যদি মনে করো তথ্যগুলো যদি জানতো, কি জানতো? তথ্যগুলো যদি জানতো না, এখানে দাম বাড়ার পিছনে আসলে সরকারকে পুরাপুরি দায়ী করা যাবে না। কেন? আমাদের যে ভাগ্য যেটা হচ্ছে, আমাদের অর্থনীতিটা একটু পিছিয়ে পড়েছে। হ্যাঁ, বা যে কোনো কারণে হোক ডলারের বিনিময় হারটা কি হয়ে গেছে? খুব বেশি কি হয়ে গেছে? বেড়ে গেছে। ওয়ার্ল্ড মার্কেটে ডলারের চাহিদা কি হয়ে গেছে? খুব বেশি বেড়ে গেছে। এই জন্য আমাদেরকে এখন 120 টাকা দিয়ে $1 কি করতে হয়? পেতে হয়। এই কারণে এই বিদেশি পণ্যের দামটা আমাদের দেশে কি হয়ে গেছে? আমাদের দেশে এটা বেড়ে গেছে। এটার জন্য কোনো কর্তৃপক্ষ কি দায়ী নয়। কারণ আমার মুদ্রার বিনিময় হারটা কমে গেছে, বিদেশি মুদ্রার বিনিময় হারটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। এই জন্য একটা কথা যেটা হলো, আমরা যদি একটা স্থিতিশীল দামে যদি পণ্য যদি কি করতে চাই? ভোগ করতে চাই, তাহলে প্রোডাকশনটা আমাদেরকে করতে হবে। প্রোডাকশনটা কাকে করতে হবে? প্রোডাকশনটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? করতে হবে। আমরা যদি পণ্য নিজেরা যদি কি করি? প্রোডাকশন করি, তাহলে কিন্তু একটা সবসময় আমরা একটা স্থিতিশীল মূল্যের ভিতরে থাকবো। আর আমরা যদি পণ্যটা বিদেশ থেকে আমদানি করি, অর্থাৎ আমদানি নির্ভর হই, তাহলে দেখা যাবে বিদেশে যদি ওই পণ্যের মূল্য বাড়ে, দেশের ভিতরে বেড়ে যাবে। এক্ষেত্রে জনগণেরও করার কিছু নাই, সরকারেরও করার কিছু নাই। আবার মনে করে আমাদের টাকার বিনিময় হার কমে গেল, ডলারের বিনিময় হার বেড়ে গেল, আবারও পণ্যের মূল্যটা কি হয়ে যাবে? আমাদের দেশে কি হয়ে যাবে? বেড়ে যাবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে এক সময় $1 সমান 30 টাকা ছিল, আর এখন $1 সমান 85 টাকা। আবার বলছি, এক সময় $1 সমান কত টাকা ছিল? 30 টাকা ছিল। 20 টাকাও আমি দেখেছি। ঠিক আছে, 20 টাকা 18 টাকা ছিল। আর এখন $1 সমান কত? 85 টাকা, প্রায় 4 গুণের কি উপরে। তাহলে এই যে আমাদের অর্থনীতিতে যে খাদ্যদ্রব্য যেগুলো বিদেশ থেকে যে আমরা আমদানি করি, এগুলার পিছনে মুদ্রাস্ফীতির একটা কারণ। আগে $1 সমান 18-20 টাকা ছিল, এখন $1 সমান কত? 85 টাকা। সেই কারণে আমাদেরকে অধিক মূল্য কি করতে হয়?
দিতে হয়, ঠিক আছে। তাই যে ব্যাপারটা হচ্ছে অনেক সময় স্থির বিনিময় হার থাকলে, কোনটা স্থির বিনিময় হার থাকলে পণ্যের মূল্যের ভিতরে একটা স্থিতিশীলতা থাকে। আর যদি পরিবর্তনশীল বিনিময় হারও হয়, তাহলে এই যে বিনিময় হারের পরিবর্তনের সাথে সাথে পণ্যের মূল্যেরও কি হয়, পরিবর্তন হয়, পণ্যের মূল্যটা অস্থিতিশীল হয়। তবে হ্যাঁ, স্থির বিনিময় হার আর পরিবর্তনশীল বিনিময় হার দুইটার ভিতরে কিন্তু আসলে পরিবর্তনশীল বিনিময় হারটা হচ্ছে বেটার। কেন? স্থির বিনিময় হার হচ্ছে অনেকটা ফোর্স করে, ঠিক আছে, ফোর্স করে মূল্যটা কি করা, মানে বিনিময় হারটা সমান রাখা। এখন যে স্বল্প সময়ের জন্য ফোর্স করাটা কি ভালো, কিছু সময়ের জন্য ফোর্স করাটা কি ভালো, ঠিক আছে। কিন্তু সবসময় যদি অর্থনীতিতে ফোর্স করতে হয়, এটা আবার অর্থনীতির জন্য কি ক্ষতিকর, এটা অর্থনীতির জন্য ক্ষতি করে। এগুলো সবগুলো দিক বিবেচনা করলে দেখা যায় যে পরিবর্তনশীল বিনিময় হারটা কিন্তু তাই অর্থনীতি স্বাধীনভাবে যদি কী হয় চলে, ঘাত প্রতিঘাতের মাধ্যমে কি হয়, অর্থনীতি শিখতে পারে, অর্থনীতি নিজের পায়ে কি করতে পারে, দাঁড়াতে পারে। যাক, তা আমি তোমাদের সামনে আজকে কি যেন আলোচনা করলাম যে স্থির বিনিময় হার এবং পরিবর্তনশীল বিনিময় হার। আর একটা কথা বলে শেষ করব, ঠিক আছে, একটা কথা বলে শেষ করে দেব। ক্রস এক্সচেঞ্জ রেট একটু ধারণা দিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ, কাজে লাগবে। অর্থনীতির স্টুডেন্ট, হ্যাঁ, কে কোথায় প্রশ্ন করে বসবে, উত্তর দিতে পারবে না, আবার বলবে ও তুমি অর্থনীতি পড়ছো না, ঠিক আছে। ক্রস এক্সচেঞ্জ রেট, এইটা হচ্ছে আড়াআড়ি বিনিময় হার। ক্রস এক্সচেঞ্জ রেট এইটা কি, হ্যাঁ, একটু বলে ফেলি। মনে করো সব দেশের সাথে তো আমাদের বাণিজ্য হয় না, সব দেশের সাথে আমাদের কি বাণিজ্য হয়, সব দেশের সাথে আমাদের কিন্তু বাণিজ্য হয় না। হ্যাঁ, তাহলে ওই দেশের পণ্য আমাদের কোনো চাহিদা নাই, আমাদের পণ্য ওই দেশেও কি চাহিদা নাই, ঠিক আছে। আফ্রিকার অনেক দেশ আছে যে দেশে আমাদের পণ্য যায় না, আর ওই দেশ থেকে আমরাও পণ্য কি আনি না, ঠিক আছে। তাহলে ওই দেশের মুদ্রার সাথে আমাদের মুদ্রার বিনিময় হার কত? কারেন্টটা চলে গেছে, একটু অন্ধকার লাগবে, ঠিক আছে, হ্যাঁ, বিনিময় হারটা কত এখন একটু বলি। মনে করো আমাদের $1 সমান কত টাকা, 80 টাকা, ঠিক আছে। $1 সমান $1 সমান কত, 80 টাকা, ঠিক আছে। আচ্ছা, মনে করো কোনো একটা দেশের, হ্যাঁ, মুদ্রা, ওইটা মনে করো ডলারে, ওইটা মনে করো কত, ডলারে। আচ্ছা, এখন মনে করো যে $1 সমান ওই দেশের মুদ্রাটা হচ্ছে আচ্ছা ধরো সৌদি আরব, হ্যাঁ, সৌদি আরবের সাথে কিন্তু আমাদের বাণিজ্য হয়, ঠিক না, অবশ্যই আমাদের সৌদি আরব যাই, আসা যাওয়া করি, আমাদের রিয়ালের কি আছে, প্রয়োজন আছে। মনে করো সৌদি আরবের সাথে আমাদের কোনো বাণিজ্য নাই, মনে করো সৌদি আরবের সাথে আমাদের কোনো কি বাণিজ্য নাই। এখন মনে করো $1 সমান কত, 4 রিয়াল, কত রিয়াল, $1 সমান 4 রিয়াল, ঠিক আছে, $1 সমান 4 রিয়াল। হ্যাঁ, এখন যেহেতু সৌদি আরবের সাথে বাংলাদেশের কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক কি নাই, তাহলে সৌদি আরবের সাথে বাংলাদেশের যে মুদ্রা মানটা কিভাবে নির্ধারিত হবে, তাহলে দেখো যে আমরা $1 সমান 80 টাকা আর $1 সমান 4 রিয়াল, তাহলে আমরা কি লিখতে পারি, 4 রিয়াল সমান 80 টাকা, ঠিক আছে। তাহলে 1 রিয়াল সমান 20 টাকা। এইভাবে কি হলো, রিয়ালের সাথে বাংলাদেশের টাকার বিনিময় হারটা নির্ধারিত হলো। এটাকে বলা হয় ক্রস এক্সচেঞ্জ রেট। ক্রস এক্সচেঞ্জ রেট আড়াআড়ি বিনিময় হার। অর্থাৎ মনে করো কোনো দেশের সাথে আবার কি নাই, যে বাণিজ্যিক সম্পর্ক নাই, তাহলে সেই দেশের সাথে আমার পণ্যের বিনিময় হার, মুদ্রার বিনিময় হারটা কিভাবে নির্ধারিত হবে। তখন দেখা গেল যে এমন একটা দেশের সাথে দেখা গেল যে ডলারের সাথে সবার কি আছে, সম্পর্ক আছে, যে $1 সমান আমার 80 টাকা, ওর হচ্ছে 4 রিয়াল, তাহলে আমার 4 রিয়াল, ওর 4 রিয়াল আর আমার 80 টাকা কি হয়ে গেল, সমান হয়ে গেল 1 রিয়াল সমান কত টাকা হয়ে গেল, 20 টাকা হয়ে গেল। এটা হচ্ছে ক্রস এক্সচেঞ্জ রেট। প্রিয় শিক্ষার্থীরা, যে নেক্সট ক্লাসটা নিয়ে আসবো মুদ্রার অবমূল্যায়নের উপর। এই বৈদেশিক বিনিময় বাজার সম্পর্কে 7টি ক্লাস দিয়েছি, হ্যাঁ, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু কি করবে, একটু দেখবে, তারপর মিলিয়ে একটু পড়ে নেবে, ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে কি হবে, কমন আসবে। মাস্টার্সের জন্য যেটা বলছি
তোমাদের কোর্স কিন্তু শুধুমাত্র এই 4th ইয়ারের জন্য যেটা আছে সেটা না, আমি আন্তর্জাতিক অর্থনীতির 3rd ইয়ারের যে কোর্সটা দিয়েছি সেখানে দেখবা যেগুলো মাস্টার্সের সাথে রিলেটেড আছে ওগুলো দেখে নেবে। ওখানে প্লেলিস্ট করে দেওয়া আছে, প্লেলিস্ট হতে ক্লাসগুলো দেখে নেবে। যাদের ক্লাসগুলো ভালো রাখবে অনুরোধ করব শেয়ার করার জন্য। আর যারা আজকে প্রথম ক্লাস দেখছো তাদেরকে বলে দিচ্ছি, ক্লাসগুলো পেতে হলে কি করবা, যে যেখানে ভিডিও দেখছো সেখানে দেখবা যে একটা গোলবৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছোট্ট মেয়ের ছবি মালিহাতে কি করবা, প্রেস করবা। প্রেস করলে দেখবা তুমি আমার চ্যানেলের ভিতরে যেতে পারছো। অনেকে মনে করছে এই তো ক্লাস দেখছি, এই মানে আমি চ্যানেলের ভিতরে আছি। জি না, তুমি চ্যানেলের ভিতরে যেতে হলে আমার লগতে এখানে প্রেস করতে হবে। প্রেস করলে তুমি কোথায় চ্যানেলের ভিতরে যাবে, যাওয়ার পর দেখবে এখানে হোম বাটন আছে, ভিডিও আছে, প্লেলিস্ট আছে। প্লেলিস্টে ক্লিক করো, এরপর তুমি তোমার পছন্দ মতো অধ্যায় কি করো বাছাই করে নাও। হ্যাঁ, ওখানে ক্লিক করে ধরো একটা যেমন আন্তর্জাতিক অর্থনীতি 3rd ইয়ারে সম্ভবত 21টা না 23টা ক্লাস আছে, ক্লিক করলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো কি পেয়ে যাবে। আর এই ক্লাসগুলো তো আমি কি করছি, প্লে লিস্টে কি করেছি দিয়ে দিয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।